I'm good, Cyril. রাফি ওয়ালাইকুম আসসালাম। অডিও মিউট করে রাখো। দেখেন হাই করে বসছে ওই যে জানি আলম আর কি মাইকন মাইকন সবাই জয়েন করুক, পরে শুরু করতেছি। আরো কয়েকজন জয়েন করে নিক। আজকে আমরা দুইটা অধ্যায় পড়া শেষ করবো, তড়িৎ রসায়ন আর হলো পরিমাণগত রসায়ন। দ্বিতীয় পত্র তাহলে কোন অধ্যায় বাদ থাকতেছে না। সবাই ক্যালকুলেটর আর খাতা গুলা সামনে নিয়ে বসো। ক্যালকুলেটর, খাতা, বই। আগে যে ছিল রাফি রাফি এখানে অডিও মিউট করা, আনমিউট করা, মিউট করে রাখা। স্যার রি এক্সাম কি আসলেই নিব? রি এক্সাম তো নিবেই, আর পাস না করলে অ্যাডমিট দিব গার্ডিয়ানের হাতে। এটা আবার কেমন সিস্টেম করলো? স্যার যারা পরীক্ষা দেয় নাই সবার বিদায় দিয়ে দিতেছে, সাগর কি রি এক্সাম। তুমি রি এক্সাম পড়া ছাড়া তোমরা এখানেই পারতেছো না, তাহলে পারবা কেমনে? অন্যান্য কলেজে তো বিদায় দিয়ে দিতেছে। হ্যাঁ, 2 বছরের ক্লাস থেকে ছুটি নিছি। আর আবার 500 কিসের টাকা চাইলো স্যার? কি জানি কেন্দ্র এর লগে খরচ আছে। কিসের খরচ স্যার? কিসের সব স্যারের তো টাকা দিবই কিনতে গেলে। আমাকে যদি সুবিধা দেয় তো স্যার ঠিক আছে। ওইটাই মনে করো কেন্দ্রে কিছু লাগে, ওই হেল্প করলে সমস্যা আছে স্যার। আর যদি এমনি এমনি নেয়, যদি হেল্প না করে তাহলে তো স্যার টেহার দাবি করুন। এটা তোমার কলেজ, তোমার ব্যাপার, তোমরা করবা। কি কোন স্যার? আমাদের কলেজ স্যার, আপনার কথা কলেজ স্যার। আমার তো আমার কই কলেজ, তোমার কলেজ, তোমার বেতনে চলে।
আমরা কয়দিন ধরে ভর্তি হয়েছি স্যার, আপনারা এই কবে থেকে কি করেন, চাকরি করেন? এটা স্যার গরিব মানুষের কলেজ। আচ্ছা দেখো, তড়িৎ রসায়নের এই যে এইটা আমরা পড়ছিলাম এবং এখানে 5টা প্রশ্ন ছিল। কোষ কিভাবে গঠন করা হয়, কিভাবে, এগুলা সব একবার আমরা পড়ছি। আর দ্বিতীয়বার আমরা ভুলে গেছি কিনা দেখবো, এবং ভুলে গেলেও আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখবা। তড়িৎ রসায়নে এখানে এরকম একটা কোষ দেওয়া থাকবে, আমরা বলছিলাম আগেই যে এখানে এরকম কোষ দেওয়া থাকবে, অথবা এরকম করে এই এই অথবা দিয়ে যে লিখছি বক্স করে, কোষের পরিবর্তে এটা থাকবে, এরকম থাকবে। তো এখানে এই একটা কোষ দেওয়া আছে, আর একটা পাত্রে একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, মানে একটা পদার্থের দ্রবণ দেওয়া আছে, এবং বিভিন্ন প্রমাণ অবস্থায় বিভিন্ন ধাতুর তড়িৎদ্বার বিভব, জারণ বিভব দেওয়া আছে। যে মানগুলো দেওয়া আছে এগুলা কিন্তু জারণ বিভব। সবগুলাই করে দিতেছি, এর বাইরে আর করা লাগবে না। দ্বিতীয় পত্র সম্পূর্ণ কমন পড়বে খুব ভালোভাবে। প্রথম পত্র আমরা পড়ছি একটা অধ্যায় কম, ওখানে ওই যে একটু ঘুরে কেপি চাইলে, চাপ চাইলে ওইটা আবার পড়তে পারো না দেখি, তো এরকম কিছু সমস্যা হয়েছে। তবে 14, 12, 14 পাইছে সবাই, প্রায় সবাই 12, 14 এরকম পাইছে। আর আচ্ছা, কেউ আমরা কেউ কি ফেল আছে স্যার? ফেল আছে তোমার বেঞ্চের 4টা আছে, 4 বেঞ্চ সামনেরটা ফেল। আমি করি নাই স্যার। তোমার বেঞ্চের 4 বেঞ্চ সামনে, তোমার সামনে আর 4, চতুর্থ জন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। কে এটা বলো? এটা স্যার শাওন মনে হয় স্যার। শাওন না, শাহরিয়ার। কি শাহরিয়ার পুরো নাম কি? শাহরিয়ার আহমেদ স্যার। চশমা পরেন। না চশমা পরে না। ইমন শাহরিয়া ইসলাম ইমন। জি স্যার, এটাই স্যার। স্যার আমি পাস করছি। তুমি তো অবশ্যই ফেল। পাস করার আচ্ছা আমি চেষ্টা দেখো, করছিলাম। তাহলে পাস। এখন দেখো যে সবগুলা করতেছি, প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, সমাধান করা আছে, এবং সমাধান করার সময় যে সকল কথা বলা প্রয়োজন আগে বলছিলাম সেইগুলা কথা আবার রিপিট হবে। 1 নাম্বার, 3 নং পাত্রে 2.5 এম্পিয়ার তড়িৎ 2 ঘন্টা 10 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হবে? ডাব্লিউ। কি পরিমাণ পদার্থ জমা হবে? ডাব্লিউ চাইছে। সময় দেওয়া আছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে। এখানে শুধু যে কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা না, সময়ও চাইতে পারে, বিদ্যুৎ প্রবাহ মাত্রাও চাইতে পারে। এর জন্য সূত্র হলো যে 1 নাম্বার, তড়িৎ রসায়নের 1 নাম্বার সূত্র হচ্ছে ডব্লিউ সমান সমান এম আই টি বাই এন এফ। ডব্লিউ সমান সমান এম আই টি বাই এন এফ। এই ডব্লিউ চাইছে, আর বাকি সবগুলা এম হলো ভর। এই যে এই পাত্রে, এই যে এই 3 নং পাত্রে বিদ্যুৎ প্রবাহিত হলে ক্যাথোডে জমা হয় ধাতু। সবসময় ক্যাথোডেরটাই চায়, আর ক্যাথোডের ক্যাটায়নটা জমা হয় ধাতু, মানে সিলভার জমা হবে, তাই সিলভারের ভর 108। তারপরে হচ্ছে আই, বিদ্যুৎ প্রবাহ মাত্রা 2.5, টি সময় 2 ঘন্টা 10 মিনিট, 2.5 এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে এম্পিয়ারে না থাকলে এম্পিয়ারে নিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে সময় হচ্ছে অবশ্যই সেকেন্ডে রাখতে হবে। 2 ঘন্টা 10 মিনিটে 2 ঘন্টায় হলো 7200 সেকেন্ড, আর
10 মিনিটে 600 সেকেন্ড, 7800 সেকেন্ড। ক্যালকুলেটর খাতা এগুলা নিয়ে অঙ্কগুলা করবা, এগুলাই আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এন তুল্যতা বা যোজ্যতা বা যোজনী, সিলভার নাইটের সিলভারের যোজনী 1, আর এফ ফ্যারাডে ধ্রুবক 96,500 কিলোমিটার মুখস্থ মান। তাহলে যোজনী আর পারমাণবিক এন হলো ওই যৌগের যোজনী। সিলভার মানে আমাদের এখানে যেগুলো ব্যবহার হয়, সিলভার ব্যবহার হয়, কপার ব্যবহার হয়, জিঙ্ক ব্যবহার করা হয়, এফই ব্যবহার করা হয়, তারপরে হলো নিকেল ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, গোল্ড ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সিলভারের যোজনী সবসময় 1, কপার হলো কপার, জিঙ্ক, আয়রন, নিকেল এগুলা 2, অ্যালুমিনিয়াম 3, গোল্ড 3। এগুলার জারণ সংখ্যা একটু মানে যোজনীগুলো একটু মনে রাখতে হবে। সিলভার যে পদার্থ জমা হবে তার যোজনী জারণ সংখ্যা হলো n এর মান। মান বসাও, অঙ্ক করো, দ্রুত অঙ্ক করবা। শেষ স্যার। কত আসছে? 21.82। 21.82 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম সিলভার জমা হবে। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের কোষটির বিভব বা তড়িৎচালক বল বা ইএমএফ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করো। এই বিভব বা তড়িৎচালক বল ইত্যাদি সবই হচ্ছে এই একই কথা। কোষ বিভব, কোষের বিভব, তড়িৎচালক বল বা ইএমএফ এই সবগুলো হচ্ছে একই। এখন এটার 3টা সূত্র আছে, আমি এই সূত্র নির্বাচন তোমাদের একটু বুঝাই। এই কোষের সূত্র নির্বাচন সেল 3টা সূত্র আছে। একটা সূত্র হলো CEEL, তোমাদের সূত্রগুলো লেখা আছে। সেল সমান অ্যানোড অক্স, সম্পূর্ণ বোঝার আগে অন্যদিকে কেউ মনোযোগ দিবে না, প্লাস ক্যাথোড রিড। অ্যানোড অক্স প্লাস ক্যাথোড রিড। পার্থরে জয়েন দিছি, ওর নেটওয়ার্কের কারণে জয়েন হচ্ছে না আর মনে হয়। আচ্ছা দেখো এখানে এই কোষের বিভব এই সেল উপরে যেহেতু ডিগ্রি নাই, তাহলে এটা সাধারণ অবস্থায়। ডিগ্রি থাকলে এটা প্রমাণ অবস্থায়, তাহলে এটা হলো সাধারণ অবস্থায় কোষ বিভব। এটা হলো সাধারণ অবস্থায় অ্যানোডের বিভব, এটা সাধারণ অবস্থায় ক্যাথোডের বিভব। আচ্ছা যদি সাধারণ অবস্থায় মান দেওয়া থাকে তাহলে মান বসাইলে কোষের সাধারণ অবস্থায় বিভব বের হবে। এখন কোষটা কি সাধারণ অবস্থায় আছে না প্রমাণ অবস্থায় আছে সেটা বুঝতে হবে। কোষের প্রমাণ অবস্থা বলতে বোঝায়, কোষের প্রমাণ অবস্থা বলতে বোঝায় আমরা জানি যে 1 মোলার ঘনমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোষের প্রমাণ অবস্থা বলতে বোঝায় যে 1 মোলার ঘনমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm চাপ। তো এখানে ঘনমাত্রা দেখো কোষের ভিতরে 1 মোলার নাই, তাহলে কোষটা প্রমাণ অবস্থায় নাই। কোষ আছে হলো সাধারণ অবস্থায়। প্রমাণ অবস্থায় থাকলে প্রমাণ অবস্থায় বিভব বের করব, সাধারণ অবস্থায় থাকলে সাধারণ অবস্থায় বিভব করব। কোষ কি দেখে বুঝলাম? ঘনমাত্রা দেখেই বুঝলাম। এই 3টাই থাকতে হয়। 1 atm চাপ দেওয়া নাই মানে 1 atm আছে। চাপ দেওয়া না থাকলে ধরে নিব যে আমরা 1 atm আছে, তাপমাত্রা 25 আছে কিন্তু ঘনমাত্রা 1 মোলার নাই। এই জন্য একটা যদি না মিলে তাইলে ওইটা প্রমাণ অবস্থায় নাই, তাহলে কোষ প্রমাণ অবস্থায় নেই, তাহলে সাধারণ অবস্থায় আছে। তাহলে এইটা হলো সাধারণ অবস্থার কোষ বিভব। তো সাধারণ অবস্থার বিভব আমরা নির্ণয় করব, তাহলে এখানে মান বসাইলেই তো হয়, কিন্তু এই মান তো দেওয়া নাই। এই যে সাধারণ অবস্থায় কোষের বিভব
অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, এটা তো সাধারণ অবস্থায় লাগবে, কিন্তু যে মান দেওয়া আছে, এই যে উপরে যে উপরে যে মান দেওয়া আছে বিভব গুলা, এগুলা কিন্তু সবগুলা প্রমাণ অবস্থায় দেওয়া। তাহলে সাধারণ অবস্থায় আমি বিভব তো বসাইতে পারতেছি না, তাহলে এই সূত্র দিয়ে হবে না। যে বিভব আছে এটার উপরে যে ডিগ্রি আছে, যে ডিগ্রি আছে, ডিগ্রি দিয়ে দিলে তাইলে এই মান আছে। ডিগ্রি দিয়ে যদি আমরা দেখি তাহলে তো ডিগ্রি দিয়া কোষের বিভব বের হবে। প্রমাণ অবস্থায় যদি মান বসাই তাহলে তো প্রমাণ অবস্থার বিভব বের হবে, প্রমাণ অবস্থার বিভব তো চাই নাই। আমরা যদি এই সূত্রটাকে প্রমাণ অবস্থায় লিখছি আমি এখন, এই যে প্রমাণ অবস্থায় যে লিখছি, এটার মান দেওয়া আছে। প্রমাণ অবস্থায় অ্যানোড যাই হোক তার বিভব দেওয়া আছে, ক্যাথোড যাই হোক তার বিভব দেওয়া আছে, সেটা দুইটা বসাইতে পারবো এবং তাইলে প্রমাণ অবস্থার বিভব বের হবে। কিন্তু কোষ তো প্রমাণ অবস্থায় নাই, তাহলে এই সূত্র দিয়েও হবে না। আগে যে লিখছিলাম এটা CE E সেল সমান সমান E অ্যানোড অক্স E ক্যাথোড রিড, আগে যে লিখছিলাম এটা দিয়েও হইতেছে না, এটা দিয়েও হইতেছে না। তাইলে আরেকটা সূত্র আছে যেটা সাধারণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে গেলে প্রমাণ অবস্থার বিভব লাগে, ই নট CE মানে নার্নস সূত্র মাইনাস RT/NF লন কে, এই সূত্র দিয়ে হবে। কারণ এই যে আমি যদি এই যে প্রথম সূত্রের এই প্রমাণ অবস্থায় বিভব বের করে যদি প্রমাণ অবস্থার বিভব বের করতে পারি, সেই প্রমাণ অবস্থার বিভব যদি এখানে বসাইতে পারি এবং তাপমাত্রা, মোলার গ্যাস ধ্রুবক এবং আর বাকি সব জানা আছে, তখন সাধারণ অবস্থার কোষ বিভব বের করা যাবে। তার মানে প্রমাণ অবস্থার বিভব বের কইরা বা প্রমাণ অবস্থার বিভব ব্যবহার করে সাধারণ অবস্থার বিভব বের করতে হবে। আর এই জন্য এটা হলো নার্নস সমীকরণ, যেখানে আয়তন, ঘনমাত্রা, তাপমাত্রা দেওয়া থাকবে এবং প্রমাণ অবস্থায় মান দেওয়া থাকবে, কিন্তু কোষ প্রমাণ অবস্থায় নাই, সেই ক্ষেত্রে নার্নস সূত্র। কিন্তু এই অঙ্কে বা এই কোষের ভিতরে যদি ঘনমাত্রা দেওয়া না থাকতো, যদি এখানে ঘনমাত্রা দেওয়া না থাকতো, ঘনমাত্রা না থাকলে আমি এই নার্নসের সূত্র ব্যবহার করতে পারতাম না। নার্নসের সূত্র ব্যবহার করার জন্য লাগবে হলো তাপমাত্রা। নার্নসের সূত্রের জন্য তাপমাত্রা থাকতেই হবে, টি থাকতেই হবে, ঘনমাত্রা থাকতেই হবে। যদি ঘনমাত্রা না থাকে এবং তাপমাত্রা যে কোনো একটা যদি না থাকে, তাপমাত্রা নাই বা ঘনমাত্রা নাই, তাইলে এটা নার্নসের সমীকরণ দিয়ে করা যাবে না। তাপমাত্রা অনেক সময় সরাসরি না দিয়ে প্রমাণ অবস্থা বলে, তাপমাত্রার কথা প্রমাণ বলে, কোষ প্রমাণের কথা বলে না। প্রমাণ তাপমাত্রা ও চাপে এরকম বলে, কিন্তু কোষ প্রমাণ না। প্রমাণ তাপমাত্রা ও চাপ থাকলেই তো কোষ প্রমাণ না। কোষ তাপমাত্রা প্রমাণ হইতে হয়, চাপ প্রমাণ হইতে হয়, ঘনমাত্রা 1 মোলার হইতে হয়। তো এই হলো, তাহলে আমাদের এই 2 নাম্বার অঙ্কটা করতে হবে হলো নার্নসের সমীকরণ দিয়ে। তোমাদের কিন্তু বাড়তি কোনো কথা জানারও প্রয়োজন নাই, যে আজকে এটা শেষ হয়ে গেলেই তোমাদের তড়িৎ রসায়ন সম্পূর্ণ পড়া শেষ। তাইলে আমরা যেহেতু 2 নাম্বার অঙ্কটা নার্নসের সমীকরণ থেকে আমরা জানি, আমরা এমনি লিখবো, আমরা জানি ই সেল সমান ই নট CE এখানে যে মান, সরি, এই অঙ্কটা যতবার আমি করাই ততবারই প্রথম অংশটুকু করা হয় না। প্রথমে একটু কাজ আছে। প্রথমে লিখতে হবে কোষের অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। আমাদের যে কোষ, এই যে এখানে দেখো ভিডিওতে, এখানে অ্যানোড হচ্ছে এই কোষের বাম পাশেটা অ্যানোড, মানে এই দণ্ডটা অ্যানোড, এ হচ্ছে অ্যানোড, মানে এ হলো অ্যানোড আর এই বি হলো ক্যাথোড। এই বাম পাশের দণ্ড কোনো কোষ যেভাবে উপস্থাপন করা হোক, চিত্র যদি দেওয়া থাকে তাহলে বা লেখা যদি থাকে, সমীকরণ আকারে যদি লেখা থাকে, তাহলে বাম পাশেরটা অ্যানোড আর ডান পাশেরটা ক্যাথোড। তাহলে বাম পাশে যে তড়িৎদ্বার এটা হলো অ্যানোড তড়িৎদ্বার, আর বাম পাশে যে তড়িৎদ্বার দণ্ড এটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে দেখো এর যোজনী কিন্তু 2, মান দেওয়া দেখে বুঝছি। অথবা যে সালফেটের সাথে যৌগ গঠন করছে 2 যোজনী ব্যালেন্স করা, এটা থেকেও বোঝা যায় এর যোজনী 2। এই যে মান দেওয়া আছে A থেকে A2+, এর যোজনী 2, B থেকে B2+, এখানেও বোঝা যায় B এর যোজনী 2। যে ধাতুগুলো দেওয়া থাকবে এই মানগুলা প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে, এবং সেই মান দেখে মানের ওইখানে গিয়ে দেখবো যোজনী কত, 2 না 3, যোজনী 2। তাহলে প্রথমে লিখতে হবে 2 নম্বরের প্রথমেই লিখতে হবে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া হলো অ্যানোডে জারণ হয় এ, যেহেতু 2 যোজনী, সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, জারণ মানে ইলেকট্রন ত্যাগ, উৎপন্ন হবে A2+। পরে ক্যাথোড বিক্রিয়া,
ক্যাথোড বিক্রিয়া উল্টা হবে, বি বি এর যোজনী 2 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে হবে বি। অ্যানোডে সবসময় এরকম, ক্যাথোডে সবসময় এরকম। যদি এটা 3 যোজনী হইতো তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করতো, এটা যদি 3 হইতো 3টা ইলেকট্রন ত্যাগ করতো। সবসময় যে দুইটা দুইটা সমান হবে তাও না, এটা দুইটা হইতে পারে, এটা যোজনী 2 হইতে পারে, এটা যোজনী 3 হইতে পারে। অ্যানোড বিক্রিয়া সবসময় জারণ ঘটে এবং পরমাণু থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে। আর ক্যাথোড বিক্রিয়া উল্টা, আয়ন দুইটা ইলেকট্রন বা প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হবে। এখন ইলেকট্রন সমান আছে বলে সরাসরি যোগ করা যায়, যদি সমান না থাকতো ইলেকট্রন সমান করে তারপরে যোগ করতে হইতো। এই জন্য যোগ করার পর যেটা হয় এটা হলো কোষ বিক্রিয়া। যোগ যদি করি যে ইলেকট্রন ইলেকট্রন কাটা যায় তাহলে হবে a প্লাস বি 2+, হলো a 2+ প্লাস বি। এটা হলো কোষ বিক্রিয়া। তো এই কোষ বিক্রিয়ায় পরবর্তীতে আমাদের সূত্রের সমান সময় না কাজে হইলে লাগে। কি করতাম স্যার? সমান করতাম, ইলেকট্রন কিভাবে সমান করতাম, ওই যে 1 নং যত দিয়ে গুণ করা লাগে, 2 নং যত দিয়ে গুণ করা লাগে, গুণ করে সব 1 নং যদি 3 থাকতো, এখানে 2 থাকতো, 1 নং পুরোটারে 3 দিয়ে গুণ করতাম, 2 নং পুরোটারে 2 দিয়ে গুণ করতাম। পরে ইলেকট্রন যেভাবে ইলেকট্রন সমান হয় সেটা সমান করে তারপরে যোগ করতে হবে, অপনয়ন। এরপরে আমরা জানি লন কে, এই ই নট সেলকে ভাঙা যায়। RT/NF লন কে। এখন আমাদের অ্যানোড হচ্ছে এ, তাই ই নট এ অক্স। পরীক্ষায় যদি জিঙ্ক কপার মৌল থাকে তাহলে সেটাই লিখবো। আমাদের অ্যানোড হচ্ছে এ আর ক্যাথোড হচ্ছে বি, তাহলে ই নট ক্যাথোডের একটা বি রেড করে মাইনাস RT/NF লন কে। এখন আমরা মান বসাবো। এর প্রমাণ জারণ বিভব মান তো প্রমাণ অবস্থায় দেওয়া আছে, যে মানগুলা দেওয়া আছে এই যে মান দেওয়া, ই নট এ অবলিক এ 2+, এটা দিয়ে জারণই বুঝায়। আগে পরমাণু পরে আয়ন, আগে পরমাণু পরে আয়ন, অবলিকের আগে পরমাণু পরে আয়ন, এটা দ্বারা জারণ বুঝায়। জারণ বিভবই আছে এর, আর এর জারণ বিভবই বসবে। কি করে বুঝলাম? এই যে অক্সিডেশন মানে জারণ, এর প্রমাণ জারণ বিভব। তো ওই এখানে প্রমাণ মানে ওইখানে মানও দেওয়া আছে প্রমাণ অবস্থায়, তাহলে জারণ বিভবই দেওয়া আছে, জারণ বিভবই দরকার 0.76, যা আছে তাই, প্লাস বি এর বসবে রিডাকশন বিজারণ বিভব, বি এর পরে ব্র্যাকেটে রিডাকশন বিজারণ বিভব। তাহলে যে বি এর দেওয়া আছে জারণ বিভব বি অবলিক বি 2+, আগে বি পরমাণু পরে আয়ন, এটা জারণ বিভব আছে, কিন্তু এখানে দরকার বিজারণ বিভব। আমি তথ্য লিখে দিছিলাম, কোন পদার্থের জারণ বিভব আর বিজারণ বিভব সমান তবে চিহ্ন বিপরীত, জারণ বিভব এবং বিজারণ বিভব সমান তবে চিহ্ন বিপরীত। তাইলে এখানে এই জারণ বিভব দেওয়া আছে, যদি বিজারণ বিভব দরকার পড়ে চিহ্নটা পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস করে দিব। তাহলে বি এর এখানে লিখবো 0.34, ওইখানে তো জায়গা হচ্ছে না, এই পাশে লিখি। তাহলে 0.76 প্লাস 0.34 মাইনাস আর এর মানে এই অধ্যায়ে সবসময় 8.314, এই অধ্যায়ে আর এর মান 8.314, তাপমাত্রা 25 মানে 298, আর এন এর মান হলো যে কয়টা ইলেকট্রন আমরা কাটছি, 2 2 ইলেকট্রন কাটছি, এই জন্য এন এর মান 2। সমীকরণে
কোষ বিক্রিয়া যখন লিখছি ইলেকট্রন কাটাকাটি গেছে দুইটায়, এই জন্য n এর মান 2। যদি 6টা কাটা যেত তাই n এর মান 6 হইতো। F 96,500 ফ্যারাডে ধ্রুবক নির্দিষ্ট। আর লন কে 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 জিনিসটা কি এটা বুঝো। ওই পাশে যে বিক্রিয়া লিখছি ওই বিক্রিয়ায় উৎপাদ, কোষ বিক্রিয়ায় উৎপাদ আছে হলো A2+। এই ডান পাশে এই বিক্রিয়ার ডান পাশের আয়নের ঘনমাত্রা হবে উপরে আর বাম পাশের আয়নের ঘনমাত্রা হবে নিচে। তো এখানে ডান পাশে উৎপাদ আছে A2+ আর বাম পাশে আছে B2+। তাহলে লন কে এর A2+ হলো উপরে তার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট, আর B2+ এর ঘনমাত্রা নিচে তার ঘনমাত্রা। এবং এইগুলার যদি ওই কোষ বিক্রিয়ায় কোনো সহগ থাকতো এগুলা পাওয়ার হইতো, কিন্তু এই বিক্রিয়াগুলোতে কোনো সহগ নাই। A2+ এর সাথে সহগ কোনো কিছুই নাই, B2+ এর সাথে সহগ কিছুই নেই। সহগ থাকলে সেটা পাওয়ার হইতো। আবারও মান থাক এখানে সবগুলো হিসাব পরে করি, আগে মান বসাই। 0.76 প্লাস 0.34 মাইনাস, আবার লিখলাম কে এর এমনি। মান কি উপরে অ্যানোড হবে আর নিচে ক্যাথোড নাকি? কে এর মান হলো ওই কোষ বিক্রিয়ায় উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। অ্যানোড ক্যাথোড বলা যায়। লন এখানে এই বাম পাশে, বুঝলেন স্যার? হ্যাঁ স্যার কি এর ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দেন স্যার। ওই বিক্রিয়া থেকে উৎপাদ যে আয়ন থাকবে, কোষ বিক্রিয়ায় উৎপাদ যে আয়ন থাকবে তার ঘনমাত্রা উপরে আর বিক্রিয়কের যে আয়ন থাকবে তার ঘনমাত্রা নিচে। এখন এখানে এ এর ঘনমাত্রা আছে, এই যে এই পাত্রে ঘনমাত্রা 0.2 আর বি এর পাত্রে ঘনমাত্রা হলো 0.3। এটা হলো 0.2 আর 0.3। এটার সাথে যদি কোনো সহগ টহগ থাকতো তাহলে সেগুলো কিন্তু স্কয়ার কিউব হইতো, পাওয়ার হইতো। এখানে মানের উপরেও পাওয়ারই হইতো, 2 এর উপরে 3 এর উপরে, এখন নাই কারণে। এখন এটা ক্যালকুলেশন করো, দশমিকের পরে কমপক্ষে 4 ঘর পর্যন্ত রাখবা। ওয়ান 1.1052 1.1052 ভোল্ট। তাহলে এখানে আরো কিছু কথা থাকলে তাড়াতাড়ি। স্যার ওই যে সাধারণ আর স্যার ওই যে ইগুলা মানে মানগুলা কেমনে বুঝবো? এই যে মানের উপরে ডিগ্রি দেওয়া থাকে, এটা প্রমাণ অবস্থায় মান। এই যে মানের উপরে ডিগ্রি দেওয়া, মান দেওয়া আছে প্রমাণ অবস্থায়, মান দেওয়া আছে প্রমাণ অবস্থায়। এখন সূত্রের মধ্যে যদি ডিগ্রি না থাকে তাহলে তো এটা প্রমাণ অবস্থায় না। এই দেখো, এই যে এখানে তিনটা সূত্র আছে। এই সূত্র কোষটা কিন্তু প্রমাণ অবস্থায় না, কোষের বিভব। মানগুলো প্রমাণ অবস্থায় না, সাধারণ অবস্থায়। তাহলে সাধারণ অবস্থায় তো এই উদ্দীপকে কোনো মান দেওয়া নাই, তাহলে তো আমি সাধারণ অবস্থায় বসাইতে পারবো না। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে কাজ হইতেছে না। পরে আমি এই সূত্র দিয়ে চেষ্টা করলাম, কারণ প্রমাণ অবস্থায় তো মান দেওয়া আছে, ডিগ্রি দিয়ে মান দেওয়া, আমি মান বসাইতে পারবো। বসায় দেখলাম বিভব বের হয় কোষের প্রমাণ অবস্থায়, কিন্তু কোষ তো প্রমাণ অবস্থায় নাই। কোষ প্রমাণ অবস্থায় হলে ঘনমাত্রা 1 মোলার হইতে নাই, তাহলে এই সূত্র দিয়েও হবে স্যার না। লন কই স্যার, ক্যালকুলেটর লন তো বসাইতে পারতাছি না। শিফট লগ, নরমাল ক্যালকুলেটর গুলোতে শিফট লগ পয়সা। স্যার জারণ মান আর বিজারণ মান যদি এই সাধারণ অবস্থায় থাকে আর যদি কোষটা চাই স্যার প্রমাণ অবস্থায়, তখন কি করবো স্যার? চাইতে পারে না। পাইছি পাইছি স্যার, পাইছি। তখন ওইরকম হলে যে আবার এই সূত্র দিয়ে হইতে পারে যে প্রমাণ বিভব যদি নির্ণয় করো, তাহলে সাধারণ অবস্থায় সেলি দিয়ে এখান থেকে এলোমেলো করে করতে পারো। পার্থ যেটা বলছো, এটা এই পাশে না, এটা এই পাশে নিয়া তাও হইতে পারে। স্যার বুঝতে পারছি এখন। বুঝছি স্যার। স্যার বলো। স্যার ওই যে লিখলেন যে ওটা নিচে যে 2 দিছেন, ওইটা কেমনে হইছে স্যার? তখন নিচে চলবা
n এর মান 2। জি স্যার। এটা হলো যে আমরা ইলেকট্রন কাটছি না, ইলেকট্রন যে কোষ বিক্রিয়া ইলেকট্রন কাটছি, কয়টা কাটছি? 2টা। ওই এই জন্য 2। যদি 3টা কাটতাম, 6টা কাটতাম, তাহলে 6ই হইতো। জি স্যার। স্যার আমার তো উত্তর আছে 1.15 1.15। 2। হ্যাঁ, সামথিং আছে। আচ্ছা, এটা ক্যালকুলেশন তো তোমাদের কাজ। লন দিয়ে করছো না লগ দিয়ে করছো দেখো। লন দেয়া করছে স্যার। আচ্ছা, ক্যালকুলেশন এগুলা কিন্তু ক্যালকুলেশন ভুল হয়। স্যার আমার তো 1.105 করছে। 1.12509। এই তো প্যাচ লেগে গেছে। তাইলে আমারটা পুরো তোমাদের ঠিক আছে। এটাই আছে। শুনো, যারা ক্যালকুলেশনের জন্য সহজে বলতেছি, ক্যালকুলেশনের জন্য তোমরা ভেঙে ভেঙে এই পরিত্রা সেনের ক্যালকুলেশন কিন্তু তুমি একবারে করতে যাবে না। সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্য একবারে করা যায়, নরমাল ক্যালকুলেটর একবারে করবা না, এইটুকু একসাথে করবা, তারপরে এইটুকু একসাথে করবা, কইরা পরে লনের মান লিখবা, পরে লনের মান বের করে গুণ করে এইটুকুর সাথে গুণ করে আলাদাভাবে গুণ করবা, পরে এটা ধীরে বিয়োগ করবা। দেখো আমি একটু করি। এটা তো লন নাই। আচ্ছা যাক, দেখো দেখানোর কিছু নাই। 0.76 প্লাস ওই যে লন আছে স্যার, ওই যে অন এর নিচে 3 নাম্বার বাটনটা। আছে। এই স্যার, ও ওই যে আছে, অন হ্যাঁ এর নিচে হ্যাঁ হ্যাঁ, আছে কনসিস্টেন্ট। আছে আছে আছে। এইটুকু হলো 1.1 মাইনাস এটুকু করি 8.314 ইন্টু 298 ভাগ 2 ইন্টু 96500। এখানে আসলো 0.00128। 3 করে নিলাম বা 4 নিয়ে রাখি, 37 আছে এই জন্য 4 নিলাম। তারপরে হলো লন দিয়া 0.2 ভাগ 0.3। এখানে আসলে ওইটুকু করলাম, আসলে হলো এটা গুণ মাইনাস 0.4054, 4 ঘর পর্যন্ত নিলাম নিখুঁত মান আসার জন্য। তাহলে এটা মাইনাসে মাইনাসে গুণ করে এটা প্লাস হয়ে যাবে। 1.1 প্লাস এই দুটা গুণ, এটা গুণ হলো 0.01284। এটা আসলো 0.00520 06 আসছে, পরে যোগ করলে হয় 1.1052। এটি আসে। ঠিকই তো বলছিলাম স্যার। হ্যাঁ ওইটাই আসছে, ওই যে যাদের 1.5 আসছে তাদের ক্যালকুলেশন ভুল হয়েছে। এখানে ক্যালকুলেশন ভুল হয় অনেক। আচ্ছা, পরে 2 নাম্বার আর 3 নাম্বার একসাথে করা হয়ে গেছে। 3 নাম্বার প্রশ্ন দেখো, এখানে বলছে যে উদ্দীপকের কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা ব্যাখ্যা করো। আমরা একটা তথ্য লিখে দিছিলাম যে স্ক্রিনশট লই। কোনটার 2 নাম্বারটা স্যার, পুরাটা তো ওই এক সাইডে পৃষ্ঠায় নাই, এইটুকু আছে। এটুকু নিছি স্যার, ওই সাইডে হয়েছে স্যার।
আচ্ছা, এখন আমরা একটা তথ্য লিখে দিয়েছিলাম, কোন কোষের বিভব যদি ধনাত্মক হয় তাহলে ওই কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে, বিক্রিয়া সংঘটিত হবে। আমরা যে কোষের বিভব নির্ণয় করলাম এটা ধনাত্মক, এটা হলো ধনাত্মক। 3 নাম্বার প্রশ্ন যে বললো উদ্দীপকের কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা, তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার জন্য আগে কি করতে হয়, ওই কোষের বিভব নির্ণয় করতে হয়। এই 2 নাম্বারে আমরা যে বিভব নির্ণয় করছি এইভাবে আমরা কোষের কি নির্ণয় করব, বিভব নির্ণয় করব। বিভব নির্ণয় করার পর পরে বলবো এখন এই যে এরপরে 2 নাম্বারের আনসার এখানেই, আর 3 নাম্বারের আনসার এখানে। পরে একটু বাড়তি কথা, যেহেতু কোষের বিভব ধনাত্মক সেহেতু উক্ত কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বিক্রিয়া সংঘটিত হবে। আমরা যে তথ্য লিখে দিয়েছিলাম সেই তথ্যের উপর ভিত্তি করে এখান থেকে একটা লাইন বাড়তি লিখতে হবে। দেখো 3 নাম্বার বুঝছো? ঋণাত্মক হইলে কি স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে না? হ্যাঁ, হবে না। ঋণাত্মক হলে হবে না। তিন নাম্বার হয়েছে এরপরে হলো 4 নাম্বার, উদ্দীপকের কোষে একটু পরে বন্ধ হয়ে গেলে আবার নতুন করে জয়েন করবো। উদ্দীপকের কোষে পাত্র নির্বাচন সঠিক হয়েছে কিনা, মানে পাত্র নির্বাচন সঠিক বা এই পাত্রে রাখা যাবে কিনা, দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে কিনা, এই রকমের প্রশ্নগুলা সবগুলো একরকম। পাত্রে মানে কোনো ধাতুর দ্রবণকে অন্য কোনো ধাতুর পাত্রে রাখলে বিক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে, বিক্রিয়া হইলে রাখা ঠিক না, রাখা যাবে না, নিরাপদে রাখা যায় না। বিক্রিয়া হইলে পাত্রের সাথে যদি বিক্রিয়া শুরু হয় তাহলে পাত্র এক সময় আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে, নষ্ট হয়ে যেতে থাকে। তো এই জন্য পাত্র নির্বাচন সঠিক হয়েছে কিনা এখানে আমরা দেখি যে এই এখানে প্রথমে 2টা পাত্র, এই যে এই কোষের 2টা পাত্র আছে। প্রথম পাত্র হলো সি পাত্র, পরের পাত্র হলো ডি পাত্র। সি পাত্রে রাখা হয়েছে এ সালফেট দ্রবণ আর ডি পাত্রে রাখা হয়েছে বি সালফেট দ্রবণ। তাহলে সি পাত্রে একটা দ্রবণ, ডি পাত্রে আর একটা দ্রবণ। তো এই 2টা পাত্রে এই দ্রবণ গুলো যে রাখা হয়েছে, এই রাখা কি ঠিক হয়েছে কিনা। তো এখন বিক্রিয়া হবে কিনা সেটা আমরা লিখি। আমি সি এরটা আমি করি, ডি এরটা তোমরা করো। লিখি যে সি পাত্র, সি এরটা আর আমি করে দিলে পরেরটা কেউ একটু জিজ্ঞাসা করবে না, একলা একলা করবা। সি পাত্র ও এ সালফেট এর সম্ভাব্য বিক্রিয়া। সি এর সাথে বিক্রিয়া করবে হলো এ সালফেট, বিক্রিয়া করে উৎপন্ন হবে সি সালফেট প্লাস এ। ওগুলো সবগুলোর যোজনী 2, এখানে যে মান দেওয়া আছে যোজনী 2, 2 3 যদি হয় তাহলে যোজনী মিলাইতে হয়। এর যোজনী যদি 3 হয় তাহলে SO4 এর নিচে 3, SO4 এর 2, এর নিচে A2SO4 হোল 3, এরকম হয় যৌগগুলা। আচ্ছা, এখানে পরীক্ষা এইভাবে লিখতে হবে, সি থেকে এটা হচ্ছে CSO4। আমরা প্রয়োজনীয় তথ্য লিখে দিছিলাম যে কোনো ধাতু থেকে যদি যৌগে পরিণত হয় বা আয়নে পরিণত হয় এটা দ্বারা জারণ বোঝায়।
জয়েন করার পর সবাই তোমার অডিও ভিডিও মিউট করে রাখবা, এটা খেয়াল করবা। স্যার কালকে সকালে কি কোন অধ্যায় পড়াইছিলেন? কালকে সকালে পড়েছিলাম ওই 2 অধ্যায়, জৈব রসায়ন আর ওইটা। স্যার আমাদের সিলভারের খাতা কি আপনি দেখবেন নাকি মোবারক স্যার দেখবেন? স্যাররা কয় কি আমি দেখতে পারি। দেখো এটা ভালো করে, এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে, এর বাইরে কোনো প্রশ্নই নেই। স্যার এই অধ্যায় থেকে কয়টা আসবে? এই অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা। এটা জারণ, এই জারণ হয় অ্যানোডে। আর ওইটার ক্ষেত্রে দেখো এই ASO4 যৌগ থেকে পরমাণু হয়েছে, এটা দ্বারা বিজারণ, আর বিজারণ হয় ক্যাথোডে। তারপরে লিখতে হয় অ্যানোড বিক্রিয়া, না লিখলেও হয়। সি থেকে C2 প্লাস, C-2 ইলেকট্রন, C2 প্লাস। ক্যাথোড বিক্রিয়া হলো A2 প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে A। এখন এই বিক্রিয়াটা যদি অ্যানোড ক্যাথোড বিক্রিয়া আমরা লিখছি, এটা যদি কোনো একটা কোষে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোষ বিভব নির্ণয় করব। এখন কোষ বিভব তো কিভাবে নির্ণয় করব? ই সেল সমান সমান ই নট সেল, এই সরি ই সেল, ই অ্যানোড অক্স প্লাস ই ক্যাথোড রিড। এইভাবে যদি নির্ণয় করি, ই অবস্থায় সাধারণ অবস্থায় তো বিভব দেওয়া নাই, দেওয়া আছে হলো প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় বিভব দিলে তো প্রমাণ অবস্থায় এই কোষের বিভব নির্ণয় হবে। তো এই কোষটা তো আমরা বানাইছি, মানে একটা বিক্রিয়া, এটা যে প্রমাণ অবস্থায় আছে না সাধারণ অবস্থায় আছে এটা তো বলা নাই। এখানে তো ঘনমাত্রাও দেওয়া নাই যে আমরা নার্নসের সূত্র দিয়ে করব। এটা হলো প্রমাণ অবস্থায় যেহেতু মানগুলা দেওয়া আছে, সেই মানগুলা বসাই আমি প্রমাণ অবস্থার বিভবই নির্ণয় করব। সাধারণ অবস্থার বিভব দেওয়া থাকলে সাধারণ অবস্থার বিভব বসে সাধারণ বিভবটাই বের করতাম। এখন যেহেতু প্রমাণ অবস্থায় মান দেওয়া আছে আর ঘনমাত্রা টনমাত্রা কিছু দেওয়া নাই, তাহলে আমাকে প্রমাণ অবস্থায় বিভবই নির্ণয় করতে হবে বাধ্য হয়ে। তাহলে এখানে ই নট, অ্যানোডটাকে এখানে সি, সি হলো অক্স, ক্যাথোড হলো এ, এ হলো রিড। এখন সি এর জারণ বিভব, সি এর জারণ বিভবই দেওয়া 0.44 প্লাস এ, এর বিজারণ বিভব বসবে, কিন্তু এর দেওয়া আছে জারণ বিভব, তাহলে এটা মাইনাস 0.76, তাহলে মাইনাস 0.32 ভোল্ট।
যেহেতু বিভব ঋণাত্মক, যেহেতু বিভব ঋণাত্মক, সেহেতু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঘটবে না তার মানে বিক্রিয়া এরকম, এটা দিয়ে প্রশ্নও করতে পারে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, এরকম একটা বিক্রিয়া দিয়ে বললো যে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, তাইলে এই পর্যন্ত করতে হবে, কোষের কথা না বলুক, পাত্র নির্বাচনের কথা না বলুক, একটা বিক্রিয়া দিয়ে যদি বলে এই বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা নির্ণয় করা, তাইলে এরকম। আর বিক্রিয়া যদি না ঘটে তাহলে পাত্র নির্বাচন সঠিক, সুতরাং পাত্র নির্বাচন সঠিক, পাত্র নির্বাচন সঠিক হয়েছে। না ঘটলে সঠিক হইব। হ্যাঁ, মানে ওই পাত্রের মধ্যে রাখলেই যদি পাত্রের সাথে বিক্রিয়া শুরু হয়ে যায় ওই যৌগের, তাহলে তো রাখা ঠিক না, বুঝছো না? আমরা যে পাত্রে লবণ রাখি, লবণ যদি ওই পাত্রে জি স্যার বুঝছি। বিক্রিয়া করা শুরু করে তো লবণ অবিশুদ্ধ হয়ে যাব। বিক্রিয়া স্যার যদি না এটা বের করে, কইরা কেমনে ওই যে বিদ্যুতেরটা করা যাবে ওইটা দিয়ে? বিদ্যুতেরটা এই যে বিদ্যুৎ উৎপন্ন হবে কি হবে না? না, ওইটা এটা দিয়ে না, বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা ওইটা হলো একটা কোষ দিবে, কোষে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা এটা বলে, বিক্রিয়া থেকে বলতে পারবে না। এখন পরেরটা করো, ওই ডি পাত্র নির্বাচন সঠিক হয়েছে কিনা এটা করো। এটার মতো করে ডি পাত্রটা দ্রুত করো। স্যার প্রশ্নটা তো নাই, প্রশ্নটা কই? প্রশ্ন তোমার কাছে, প্রশ্ন আমার কাছে কেন? প্রশ্ন নিয়ে বসো নাই? প্রশ্ন প্রশ্ন তো স্যার উঠাই নাই। আমাদের প্রশ্ন আলাদা। সব প্রশ্ন একই, এই যে আজকে যে প্রশ্ন দিচ্ছি সেটা স্ক্রিনশট নেও নাই, সব প্রশ্নই এক। স্যার 0.59 প্লাস না মাইনাস? প্লাসের স্যার, প্লাসের 0.59। তাহলে তো বিক্রিয়া হবে, তাহলে ওই যে বি পাত্রের সাথে ডি পাত্রের সাথে BiSO4 এর বিক্রিয়া হবে, তাহলে এইখানে পাত্র নির্বাচন করা সঠিক হয়নি। বুঝছো? জি স্যার। সবাই বুঝছো কিনা বলো? না স্যার, সমস্যা স্যার, কোনটা? ওই স্যার মান পড়া নেই স্যার। মান বসানো কোথায় সমস্যা হয়েছে বলো? স্যার ওই যে স্যার নট ডি, আর স্যার ওই যে ই নট ডি হলো অক্স আর ই নট বি হলো রিড, নাকি? ফাহিম? জি স্যার, জারণ। তো ডি এর বসবে জারণ বিভব, তো
এখানে ডি এর কি বিভব দেওয়া সেটা বুঝো। প্রমাণ অবস্থায় যে ডি অবলিক D2 প্লাস, আগে পরমাণু পরে আয়ন, এটা দ্বারা বোঝায় জারণ। তাহলে ডি এর জারণ বিভব দেওয়া আছে, বসবেও জারণ বিভব, দেওয়া আছে কি জারণ বিভব। তাহলে যে মান দেওয়া আছে ওইটাই 0.25। আর বি এর বসবে ডি এর স্যার জারণই কেন, বিজারণ কেন না স্যার? কি এর জারণই কেন, বিজারণ কেন না? এখানে তো লেখাই আছে ডি অক্স, ডি এর পরে কি বিভব লেখা? সূত্রের মধ্যে কি লেখা? ডি এর পরে কি লেখা আছে? ডি এর পরে কি লেখা আছে দেখো। স্যার বি এর পরে স্যার, পার্থ বলো ডি এর পরে কি লেখা? স্যার আমার যে প্রশ্ন স্যার আপনার, সেটা হচ্ছে ডি নাই স্যার, এম আছে যে বি পাত্রে স্যার। স্যার এম এর পরে স্যার এম বাই এম 2 প্লাস। ওইটা কেন? সূত্রের মধ্যে কি আছে? এম এর পরে কি লেখা আছে? সূত্রের ই মধ্যে এম এর নট পরে স্যার। ই নট এম, এম এর পরে অক্স, অক্স রিড, এগুলো লেখা নাই? জি স্যার। তো এম এর পরে অক্স লেখা থাকলে কি বোঝায়? ও এম এর পরে আছে স্যার জারণ। এম এর জারণ বোঝায়। এখন এম এর জারণ মান বসাবা তুমি। এখন দেওয়া যে মান যে দেওয়া থাকে সেই মান জারণও থাকতে পারে, বিজারণও থাকতে পারে। মান যে দেওয়া থাকবে সেই মান জারণও থাকতে পারে, বিজারণও থাকতে পারে। এইখানে যে মানগুলা দেওয়া আছে সব জারণ অবস্থায় দেওয়া আছে। বুঝলাম কিভাবে জারণ? স্যার যে ডি বাই ডি মানে স্যার প্লাস হ্যাঁ টুটা হ্যাঁ পরে আছে স্যার। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, যে জারণই আছে, বসবেও জারণ, আছেও জারণ। স্যার যদি স্যার বি স্যার আগে নেই স্যার জারণ হিসেবে, বি আগে নিবা কেমনে? বি আগে কেন নিবা? এনোড, এনোডটা কে? এনোড তো এই বিক্রিয়া থেকে আসে, এই যে এই বিক্রিয়া থেকে এনোড আসে, ক্যাথোড আসে, তুমি বি কিভাবে নিবা? ও বিক্রিয়া থেকে তো এটা তৈরি হয়ে আসে, কোনটা এনোড কোনটা ক্যাথোড, বিক্রিয়া থেকে আসে। আর এই যে অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের জারণ বিভবের সূত্র, অ্যানোড যদি বি হয় তাহলে বি বি অক্স হইতো, ক্যাথোড যদি ডি হইতো তাহলে এই ডি হইতো। ওটা তো এই প্রথম জি স্যার। থেকেই আসবো। ও বুঝতে পারছি স্যার। ওই করতে হবে কয়েকবার, বুঝতে পারো নাই? তাইলে এটা যদি বিভব ধনাত্মক আসে তাহলে বিক্রিয়া হবে, আর তাহলে পাত্র নির্বাচন, পাত্রে রাখা যাবে না ওই পদার্থকে। ওই ডি পাত্রে BSO4 দ্রবণকে রাখা যাবে না, তাই পাত্র নির্বাচন সঠিক হয়নি। এই কথাগুলো এরকম কয়েকভাবে আসতে পারে। বলো। তোমাদের তো বিভিন্ন অন্য অন্য প্রশ্ন লিখে দিছিলাম, তোমাদের ক্লাসে প্রশ্ন লিখে দিছিলাম, সিলভারের ক্লাসে আরেক প্রশ্ন লিখে দিছিলাম, প্রাইভেটে আরেক প্রশ্ন, সবগুলো প্রশ্নের থিম একই, আলোচনাও একই। এবং এইটা সিলভার শাখা যারা পড়ছিল বাসায়, ওরা খুব ভালোভাবে রিভিশন সহ করছে, বোর্ডের সকল প্রশ্ন আমরা রিভিশন করছি, অর্থাৎ এটা সমস্যা নাই। আর শেষ প্রশ্ন হলো চিত্রে এক্স চিহ্নিত অংশের গুরুত্ব বর্ণনা করে। এক্স চিহ্নিত অংশ হলো লবণ সেতু, লবণ সেতুর গুরুত্ব, এটা এমনিতেই বর্ণনামূলক করা। লবণ সেতুর গুরুত্ব ওই বই বের করে দেখবা, আমাদের এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে লবণ সেতুর বৈশিষ্ট্য বা গুরুত্ব। এই পয়েন্ট গুলা বর্ণনামূলক আকারে লিখলেই, নাম্বার 3 থাকলে লবণ সেতু, এরকম চিত্র আঁকা লবণ সেতুটা মার্ক করে দিবা। স্যার এই যে লবণ সেতুর কারণে বিদ্যুৎ উৎপন্ন হয় বা বিদ্যুৎ উৎপন্ন চলতে হ্যাঁ থাকে, হ্যাঁ, এই এগুলাই ধরনের স্যার গুরুত্ব। এগুলাই কথা। জি একবার স্যার লবণ সেতু শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করবা, মুখস্থ না করলেও এটা বুঝে লিখতে পারবা। 2 মার্কের জি জন্য স্যার। আসে সাধারণত, 2 3 মার্ক মার্কের স্যার। জন্য আসে। যদি 3 মার্কে আসে তাহলে চিত্র সহ দিবা, চিত্র আঁকবা। জি স্যার। তাহলে তো এটা পড়তে পড়তে শেষ হয়ে গেল। আচ্ছা, আগামীকালকে তাহলে ওই ওই অধ্যায় পড়বো, পরিমাণগত রসায়ন, 6:30টায়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগামীকালকে না, আগামীকালকে হচ্ছে আগামীকালকে শুক্রবার, একটু কাজ আছে শনিবারে।
স্যার শনিবার কি স্যার এই একই টাইম 6:30? একই টাইম এখন থেকে প্রতি যেদিন পড়াবো 6:30 সবাইকে স্যার, সবার এখন একই থেকে পড়া স্যার যেহেতু আর অফলাইন পড়াবেন না স্যার? অফলাইন আর কবে? টাইমে তো পরীক্ষার নাই, মধ্যে স্যার। পরীক্ষা দিবি না? পরীক্ষার পরে পরি- পড়াতে ভালো হইতো। হ্যাঁ, পরীক্ষার স্যার, পরে পড়ান পরীক্ষার যাবো। মধ্যে বলছি স্যার, পরীক্ষার মধ্যে। পরীক্ষার মধ্যে 5 নাম্বারটা 5 নাম্বার ওই যে লবণ সেতুর ভূমিকা গুরুত্ব, এটা বর্ণনামূলক পড়া, বই থেকে পড়বা। আচ্ছা ঠিক আছে। এটাকে চিহ্ন চেঞ্জ করে দিমু স্যার, ওই জায়গায় মাইনাস আছে, এটা কোন বিজারণ আছে কোনটার? বি হ্যাঁ, বি চিহ্ন এর মান চেঞ্জ তো করে মাইনাস দিবা। আছে, প্লাস হ্যাঁ, দিয়ে দিমু। যেহেতু লাগবে হলো জারণ, এই জি, দেওয়া স্যার। আছে জারণ, লাগবে বিজারণ, চিহ্ন চেঞ্জ করে দিবা, প্লাস দিয়ে দিবা। স্যার আজকে যেগুলো পড়াইছেন একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। কালকে স্যার ক খ বললেন ওইগুলো কেউ দেয় না স্যার, গ্রুপে মেসেজ দিলাম কেউ দেয় না। এই ক খ লিখছিলাম এখনই দাও ছবি। আর আজকে যেগুলা করছি আমি অবশ্য করি নাই সবগুলা। স্যার আর গতদিন স্যার যে একটা নির্দিষ্ট টাইমে পড়াইলে ভালো হয়। আপনি 9টায় বলছিলেন, আমরা অনেকে আজকে স্যার মানে জয়েন করতে পারি নাই, 9টার পরে আশায় বসে আছিলাম। পরে যে আমি আবার মেসেজ দিছি 6:30, এখন 6:30 পড়বো শনিবার থেকে প্রতিদিন। জি স্যার। ঠিক আছে, স্যার এই অধ্যায়ে আর কিছু নাই স্যার? এগুলা আবার পড়বো, এই অধ্যায় আবার পড়বো, সমস্যা নেই। স্যার এই অধ্যায়ে কি স্যার এইগুলো আসবে, আর কিছু আসবে না? না, এর বাইরে আর নাই, এর বাইরে কিচ্ছু নাই, এইগুলাই ঘুরাই ফিরাই কথা আসবে। ঠিক আছে, শেষ আজকে এই পর্যন্তই, পরে আবার পড়ানো আছে আমার।